এই উইন্টারে অর্থাৎ জানুয়ারি 1st উইকে আমার কাছে পার্সোনালি মনে হয় যে ঢাকায় বিগত কয়েক বছরের তুলনায় একটু বেশি ঠান্ডা পড়ছে। অর্থাৎ জানুয়ারি 1st কয়েকদিনে ঢাকার টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, এবং রুরাল বাংলাদেশ অর্থাৎ গ্রামে যদি আমি চিন্তা করি, তখন ওই টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 9 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। রাতে টেম্পারেচার আরেকটু ড্রপ করেছে। কিন্তু অথচ বাংলাদেশ থেকে কয়েকশো মাইল দূরে ইস্টার্ন ইউরোপে কিন্তু টেম্পারেচার হয় -9, -10 ডিগ্রি সেলসিয়াস, একদম প্রচন্ড ঠান্ডা, একদম স্নোই একটা রিজন। এবং এই রিজনে আপনার যদি সার্ভাইভাল করতে হয়, তাহলে আপনার রুমে হিটিং লাগবে, আপনার গরম পানি লাগবে, এবং এই সব কিছুর জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। আপনারা অনেকে হয়তোবা এটা ভাবতে পারেন যে একটা সিরিয়ান সিভিল ওয়ার এক্সপ্লেনেশন ভিডিওতে আমি কেন গ্যাসের আলোচনা করলাম, বা আমি কেন ওয়েদার ফরকাস্টিং করতেছি। এই ভিডিওটা যত সামনে আগাবে এবং যত সামনে যাবে, এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজকে আমরা কথা বলবো সিরিয়াকে নিয়ে। এবং সিরিয়ার লম্বা হিস্ট্রির যে টাইম লাইন বা যে টাইম ফ্রেম থেকে আমরা এই গল্পটা শুরু করব, সেটা হচ্ছে 1970। 1970 সালে ভেরিয়াস কুয়ের মাধ্যমে তৎকালীন সিরিয়ার ডিফেন্স মিনিস্টার হাফিজ আল আসাদ তার পাওয়ার সিজ করে নেয়। এবং এর পরের বছর অর্থাৎ 1971 সালে হাফিজ আল আসাদ হয়ে ওঠে সিরিয়ার প্রেসিডেন্ট, এবং বরাবরই সে তার ডিক্টেটরশিপ চালু করে দেয়। হাফিজ আল আসাদের ছিল দুইটা ছেলে, বাসেল এবং বাশার আল আসাদ। এবং সব পরিবারের মতন, সব রাজার ছেলের মতন এই পরিবারেও নিয়ম ছিল যে পরিবারের বড় ছেলে অর্থাৎ বাসেল আল আসাদি এরপর ক্ষমতায় বা পাওয়ারে আসবে। কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে বাশার আল আসাদের মৃত্যু হয়ে যায়, এবং যখন বাশার আল আসাদ মারা যায়, তখন বাশার আল আসাদ যে ইউকেতে অপথমোলজিতে পড়াশোনা করছিল বা পোস্ট গ্রাজুয়েট করতেছিল, সে ইউকে থেকে আসে তার বাবাকে সাপোর্ট করার জন্য। এবং এটাও বলে রাখি আমি, বাশার আল আসাদ কিন্তু একটা চোখের ডক্টর ছিল। এবং তার বাবা মরে যাওয়ার পর সেই সিরিয়ার নেক্সট প্রেসিডেন্ট হয়। এবং বাশার আল আসাদের পাওয়ারে আসার জন্য সিরিয়ার কনস্টিটিউশন অ্যামেন্ড করা হয়। তা সিরিয়ার কনস্টিটিউশন অনুযায়ী আপনি 40 বছর বয়সী না হলে, মানে 40 অ্যান্ড অ্যাবভ না হলে, আপনি কোনোদিন সিরিয়ার প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু যে সময় বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট পদে যোগ দেয়, তখন তার বয়স ছিল 34। এবং সে যখন আসে, মানুষ মনে করছে যে সে যেহেতু একটা ডক্টর মানুষ, সে তার ফাদার থেকে একটু ডিফারেন্ট হবে, সে তার ফাদার থেকে একটু ভিন্ন হবে, সে একটা ফ্রি থিঙ্কার হবে। কিন্তু হলো ঠিক উল্টাটা, এবং মাচ ওয়ার্স। কারণ তার বাবা হাফিজ আল আসাদ যদিও সে ডিক্টেটর ছিল, তবু সে একটা স্টেট কন্ট্রোল ইকোনমি চালাতো। অর্থাৎ তার আন্ডারে চিফ ফুড ছিল, সিকিউর জব ছিল, এবং ফ্রি পাবলিক সার্ভিসেস ছিল। এবং কোন একটা গভর্নেন্স সিস্টেম যদি আপনি চালাতে চান, তাহলে কয়েকটা জিনিসই আপনার মূলত খেয়াল রাখতে হবে, একদম বেসিক নেসেসিটিস: তেলের দাম, গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম, পানি এবং খাওয়ার দাম, এবং এমপ্লয়মেন্ট বা জব সিকিউরিটি। এই মেজর অ্যাসপেক্টস যদি আপনি সামলাতে পারেন, তাহলে আপনার রাজত্বের যে বা আপনার আন্ডারে যে মেজরিটি মানুষ থাকে তারা খুশি থাকবে। কিন্তু যখন বাশার আল আসাদ আসলো, সে সেই স্টেট কন্ট্রোল ইকোনমিক সিরিয়াকে করে তোলে একটা মার্কেট ওরিয়েন্টেড ইকোনমি। এবং এই মার্কেট ওরিয়েন্টেড ইকোনমির কারণে হয়ে উঠে প্রচন্ড হারে আনএমপ্লয়মেন্ট, ফুড প্রাইসেস অনেক বেড়ে যায়। এবং তার উপর একটা বড় বিপদ আসলো, 2006 সালের ড্রাউট। যারা মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ রিয়েল না, ক্লাইমেট চেঞ্জ একটা হোক্স, এই গল্পে আপনারা বুঝতে পারবেন যে ক্লাইমেট চেঞ্জ কত বড় একটা রিয়ালিটি। কারণ 2006 সালে যখন ড্রাউট আসে, তখন তাদের এগ্রিকালচার সেক্টর পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এই ড্রাউটের কারণে 4 বছরে 60% ল্যান্ড পুরাপুরি মরুভূমি বা ডেজার্ট হয়ে যায়, পুরো একটা ডেজার্টিফিকেশনে পরিণত হয়। 80% ক্যাটলস একদম ডেড হয়ে যায়। মানে চিন্তা করেন, একটা দেশে যদি 60% ল্যান্ড, যেটা এগ্রিকালচার ল্যান্ড ছিল আপনার, ওটা যদি পুরো মরুভূমিতে তৈরি হয়ে যায়,
তার মানে আপনার কাছে ফুড সিকিউরিটির একটা মেজর ক্রাইসিস হয়, এবং সেটাই হয়েছিল সিরিয়াতে। এমনি ফুড প্রাইসেস বেশি ছিল, এমনি আনএমপ্লয়মেন্ট একটা মেজর প্রবলেম ছিল, তার উপর যখন আপনি বাইরের থেকে ফুড ইম্পোর্ট করেন তখন প্রাইসেস আরো অটোমেটিকলি বেড়ে যায়। সাধারণ মানুষ, মানে কমন সিরিয়ান সিটিজেন্সরা ওই সময় প্রচন্ড চেতেছিল বাশার আল আসাদের উপর, এবং এই চেতার কারণে আস্তে আস্তে তারা প্রোটেস্ট শুরু করে। কিন্তু তারা বুঝতেছিল না এই প্রোটেস্টটাকে রাইট ডিরেকশন কিভাবে দিবে, আনটিল 2010। 2010-এ এমন একটা ঘটনা ঘটে যখন এই পুরো একটা প্রোটেস্ট একদম প্রপার টার্ন নেয়। তো কি ঘটেছিল 2010-এ? 2010-এ তুনিশিয়াতে একটা ঘটনা ঘটে। তুনিশিয়াতে একটা সাধারণ সবজি বিক্রেতা ছিল, যার নাম ছিল মোহাম্মদ বুয়াজিজি। আই হোপ আমি প্রোনাউন্সিয়েশনটা রাইট করছি। তো মোহাম্মদ বুয়াজিজি, যেরকম বাংলাদেশে অনেক সবজি বিক্রেতা থাকে রাস্তার ধারে, তো সেও এরকম রাস্তার ধারে সবজি বিক্রি করতেছিল। এর মধ্যে একটা পুলিশ এসে তার সবজি যে ভেন্ডিং যে জায়গাটা আছে, ওই ভেন্ডিং জায়গাটাতে একটা রেড দেয়। রেড দিয়ে বলে যে তার সবজি বিক্রি করার কোনো পারমিট নাই, অর্থাৎ সে সবজি আর বিক্রি করতে পারবে না। তার কোনো পারমিট নাই, তার কোনো লাইসেন্স নাই, যেটা ইভেন বাংলাদেশেও আমরা কয়েকবার দেখে আসছি যে যখনই আমরা গাড়ি পার্ক করতে যাই বা যখনই কেউ কিছু করে, পুলিশ এসে একটা রেড দিয়ে দেয়। কিন্তু বোয়াজিজি ডিসাইড করে যে সে আর এই পুলিশের র্যান্ডম রেড দেওয়া বা এরকম র্যান্ডম একটা হিংস্র আচরণ সে আর নিবে না। সে ডিসাইড করে সে গভর্নমেন্ট অফিসে গিয়ে গভর্নরের সাথে কথা বলবে এবং জিজ্ঞেস করবে যে কি কারণে তার উপরে এই রেডটা দেওয়া হলো। এখন আপনি চিন্তা করেন, বাংলাদেশের যদি একটা সবজি বিক্রেতা একটা গভর্নমেন্ট অফিসে যে প্রোটেস্ট করতো, একটা কান্ট্রি উইচ ইজ রুলড বাই আ ডিকটেটর, ওই ডিকটেটর রুলের আন্ডারে, তখন ওই সবজি বিক্রেতা কি কোনোদিন জাস্টিস পেতো? অবশ্যই পেতো না। এবং সেটাই হয়েছে এ বোয়াজিজির সঙ্গে। সে গভর্নমেন্ট অফিসে গিয়েছে, গভর্নর তার সাথে কথাও বলতে চায়নি। তার গভর্নরের যে বরঞ্চ গার্ড আছে বা ওই ওই অফিসে যত গার্ড ছিল তারা তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিচ্ছে। এবং সে রিয়েলাইজ করে যে যেহেতু তার একমাত্র ইনকাম হচ্ছে সবজি বিক্রি করা, এটাকেই যখন পুলিশ রেড দিয়ে বন্ধ করে দেয়, তখন তার বেসিক আর্নিং বা ওই সার্ভাইভাল স্কোপটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই কারণে সে দিনের বেলা সবার সামনে নিজেকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে। এবং এই যে সে সবার সামনে নিজেকে হি সেট হিমসেলফ অন ফায়ার, এই পুরা ঘটনাটা সবাই চারিদিকে রেকর্ড করে, এবং এটা ফেসবুক, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলস দ্বারা এই জিনিসটা ভাইরাল হয়েছে। এবং যখনই ভাইরাল হয়ে যায়, সারা তুনিশিয়া দেশে প্রোটেস্ট শুরু হয়। এবং এর ফলে মাত্র 1 মাসের মাথায়, অর্থাৎ তৎকালীন তুনিশিয়ার প্রেসিডেন্ট বা ডিকটেটর বেন আলীর সরকার মাত্র 1 মাসের মাথায় এই প্রোটেস্টের কারণে ফল করে এবং কমপ্লিটলি কোল্যাপস করে। তুনিশিয়ার পাশের দেশ, অর্থাৎ নেইবারিং কান্ট্রি ইজিপ্ট, ওখানেও তাদের একটা ডিকটেটর ছিল যার নাম ছিল হোসনি মোবারক। ওখানেও এরকম সিমিলার প্রোটেস্ট স্টার্ট হয় এই হোসনি মোবারকের বিরুদ্ধে, এবং 1 সপ্তাহের মাথায় হোসনি মোবারকের সরকারও ফল করে। সেই সাথে লিবিয়াতে গাদ্দাফির ফল হয়, এবং আরব বা মিডল ইস্ট রিজনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিকটেটরদের এগেনস্টে এরকম প্রোটেস্ট চালু থাকে। এই পুরা প্রোটেস্টটা, যেটা আরব রিজন জুড়ে হয় বা মিডল ইস্ট রিজন জুড়ে হয়, এই পুরো প্রোটেস্টটার নাম দেওয়া হয় দি আরব স্প্রিংস। এবং এই পুরা প্রোটেস্টে সোশ্যাল মিডিয়ার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল থাকে, বিকজ এই প্রতিটা ভিডিও গ্লোবালাইজ ভাবে ভাইরাল হতে থাকে। এবং সবাই এক্সপেক্ট করতেছিল যে সিরিয়াতেও এই প্রোটেস্টটা আস্তে আস্তে যাবে, এবং সিরিয়াতে প্রোটেস্টটা যায় যখন সিরিয়ার একটা একটা টাউন, অর্থাৎ ডেরা টাউনে একটা স্কুলের ওয়ালে লেখা হয়, ইটস ইয়োর টার্ন ডক্টর। অর্থাৎ এই যে শুরুতে বলেছিলাম বাশার আল আসাদ যে কিনা চোখের ডক্টর ছিল, তার উদ্দেশ্যে কিছু স্কুলের টিনেজ বাচ্চারা স্কুলের ওয়ালে লেখে, ইটস ইয়োর টার্ন ডক্টর। এবং কি হয় এর ফলে? এর ফলে আসাদের পুলিশরা এসে ওই ছোট বাচ্চাদের অ্যারেস্ট করে ফেলে। এবং অ্যারেস্ট ফলার করে কি হয়? অবভিয়াসলি প্রোটেস্ট চালু হয় ডিকটেটরের এগেনস্টে। এবং ডিকটেটর কি বলে? ডিকটেটর যেটা অলওয়েজ বলে থাকে, এবারও বলে,
যে আমি তো দেশের জন্যই কাজ করি, আমি তো দেশের প্রোটেকশনের জন্যই কাজ করি, এটা ফরেন পাওয়ার ব্যাক কনস্পিরেসি, এবং আরো আরো কয়টা ডিকটেটরি যেরকম স্পিচেস থাকে ওরকম স্পিচেস সে দিতে থাকে। কিন্তু এখন একটা কোয়েশ্চেন হলো যে একটা ডিকটেটরের এগেনস্টে কিছু কমন মানুষ একটা প্রোটেস্ট চালু করে টু গেট দ্য ফ্রিডম, টু এনশোর যে সবাই ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন এটা প্র্যাকটিস করতে পারে। ওই প্রোটেস্টে কিভাবে একটা ডেডলি সেক্রেটারিয়েট কনফ্লিক্ট হলো, কিভাবে এত ফরেন পাওয়ারে যুক্ত হলো, কিভাবে এত ফরেন পাওয়ারের ইন্টারেস্ট জাগলো, এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমরা দেখতে পারি যে সিরিয়াতে যখন আর্মি ব্যাক রেজিস্ট্যান্স সিটিজেন্সদেরকে থামাতে চায়, অর্থাৎ যখন বাশার আল আসাদ তার আর্মিকে কমেন্ট করে যে আস্তে আস্তে প্রোটেস্ট বেরিয়েই যাচ্ছে, আর্মি নিডস টু টেক স্মল স্টেপস অ্যান্ড টেক ভেরি হার্শ স্টেপস, অর্থাৎ ট্যাঙ্কস আনবে, পুলিশ দ্বারা বা আর্মি দ্বারা সিটিজেনদের উপর গুলি করবে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে সিরিয়ার আর্মির মধ্যেই একটা রেবেলিয়ন হয় এবং আর্মি দুই ভাগে বিভক্ত হয়। একটা হয় আসাদের আর্মি, যেটাকে আমরা বলি সিরিয়ান আর্মি, আরেকটা হয় ফ্রি সিরিয়ান আর্মি। এই ফ্রি সিরিয়ান আর্মি কারা? এই ফ্রি সিরিয়ান আর্মি হচ্ছে তারাই যারা আর্মিতে রেবেলিয়ন করে একদম আসাদের বিপক্ষে যায়। কিন্তু এখানেও আরেকটা কথা আছে, সিরিয়াতে there were various types of Muslim groups. Yes, it was a Muslim majority country, but ওই কান্ট্রির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট মুসলিম ডিভাইস ছিল। There was a majority Sunni population, মানে কান্ট্রির majority of the population was Sunni, কিন্তু there was also a minority but a very important population of Alawites, এবং আসাদ এবং তার বাবা তারা কিন্তু সবাই অ্যালাওয়াইট ছিল। অর্থাৎ আসাদ মাইনরিটি হওয়ার পরেও সে সেই দেশের ডিক্টেটর ছিল, এবং সে অলওয়েজ, এটা অনেকে বলে থাকে, অলওয়েজ মেজরিটি জায়গায় অ্যালাওয়াইটদের, অবভিয়াসলি যেটা অ্যালাওয়াইট কমিউনিটিতে আছে অ্যালাওয়াইটদের একটু হলেও ফেভার করতো। এবং এই জিনিসটার জন্যই সিরিয়ার আর্মির এই ডিভিশনটা হয়, এবং মেজরিটি যারা সুন্নি মুসলিমস আছে তারা হচ্ছে আর্মি থেকে ডিভাইড হয়ে, এবং ডিভাইড হয়ে তারা তাদের নিজের ফ্রি সিরিয়ান আর্মি করে এবং আসাদের আর্মি এগেনস্টে দাঁড়ায়। এবং এই ছাড়া যেসব অন্যান্য রেবেল গ্রুপস আছে যারা আসাদের এগেনস্টে আর্ম তুলেছে, তাদের সাথে যুক্ত হয়ে তারা একটা কোয়ালিশন বা আরেকটা নতুন গ্রুপ ক্রিয়েট করে যেটার নাম হচ্ছে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। এটাকে তারা বলে সিরিয়াস গভর্নমেন্ট ইন এক্সাইল। এবং মেজরিটি অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ অর্থাৎ ইউকে, ইউএসএ, কাতার, তারা সবাই সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে রেকগনাইজ করে। কিন্তু আবারও কোয়েশ্চেন আসে, কেন ইউকে, ইউএস, কাতার এত ইন্টারেস্ট নিতেছিল সিরিয়ার একটা সিভিল ওয়ারে? এটা তো আমরা অন্য কোথাও দেখি নেই, এই ওয়ারে স্পেসিফিকলি এত ইন্টারেস্ট কেন? সেই সাথে এই সুন্নি এবং অ্যালাওয়াইট গ্রুপদের বলা যায় যে টার্কি, কাতার, সৌদি আরবিয়া এরা ফান্ডও করে থাকে যাতে তারা স্ট্রংলি আসাদের এগেনস্টে একটা রেবেলিয়ন ক্রিয়েট করে। অন্যদিকে আসাদ যে হচ্ছে অ্যালাওয়াইট ছিল, যেটাকে একটা শিয়ারি ব্রাঞ্চ বলা যায়, সে হচ্ছে একটা শিয়া লেড স্ট্রং মিলিটেন্ট গ্রুপ হেজবুল্লাহ সাপোর্ট নেয়। হেজবুল্লাহ, which is a big ally and some a group that had originated from Iran, was heavily and highly supporting Bashar al-Assad in the war. অর্থাৎ এখানে একদিকে থাকে আসাদ এন্ড হেজবুল্লাহ, অন্যদিকে থাকে দ্য ফ্রি সিরিয়ান আর্মি ব্যাক বাই কান্ট্রিজ সাচ এজ সৌদি আরবিয়া এন্ড কাতার। সো একটা মোটামুটি একটা প্রক্সি ওয়ারের সিনারিও ক্রিয়েট হয়ে যায়। এর মধ্যে 2013 সালে আসাদ একটা গভীর ক্রাইম করে ফেলে। সে কেমিক্যাল ওয়েপন ইউজ করে তার নিজের সিটিজেন্সদের এগেনস্টে, এবং এর ফলে সে ইউএন চার্টার এবং ভেরিয়াস ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে। এবং যখন সে ইন্টারন্যাশনাল লগুলি ভায়োলেট করে, তখনই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নেটো এবং বাকি সব ইউএস বা ওয়েস্টার্ন অ্যালাইজ একটা গ্রাউন্ড পায় ডিরেক্টলি সিরিয়ান ওয়ারে ঢোকার জন্য। এবং ফান্ডিং তো এতদিন তারা ফান্ডিং করতেছিল, কিন্তু এই গ্রাউন্ডের বেসিসে তারা হচ্ছে ট্রুপসও পাঠায়, এয়ার স্ট্রাইকসও করে, এবং অন্য সবভাবে সিরিয়ান রেবেলসদেরকে সাপোর্ট করতে থাকে। ইভেন 2013 সালের ওই পিরিয়ডে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা একটা স্পিচও দেয় যে কি কারণে ইট ওয়াজ দ্য লাইন উইথ সিরিয়া শুড হ্যাভ নেভার ক্রস। যখন আসাদ এটা রিয়েলাইজ করে যে ওয়েস্টার্ন ব্যাকড অ্যালাইজ আর হেভিলি টার্গেটিং আসাদ, তার রাজত্ব যে কোনো সময় ফল করতে পারে, সে নিজে একটা ট্যাকটিক বা স্ট্র্যাটেজি বের করে।
সে দেখে যে পাশের দেশ হচ্ছে ইরাক, এবং ইরাক ওই সময় ইউএস যাওয়ার পর বা সাদ্দাম হোসেনের ফলের পর একটা আনস্টেবল অবস্থায় ছিল, এবং ওখানে অনেক এক্সট্রিমিস্ট গ্রুপের জন্ম নিচ্ছিল। এবং সে ডিসাইড করে আমিও আমার যে জেলে যত এক্সট্রিমিস্ট বা টেররিস্ট লিডার্স আছে ওদেরকে ফ্রি করে দিই। কাজ ওদেরকে যখন ফ্রি করব, ওরা যখন এই রিজনে একটা টেরর ক্রিয়েট করবে, তখন ওয়েস্টার্ন অ্যালাইজদের প্রথম টার্গেট আমি হব না। ওয়েস্টার্ন টার্গেটদের প্রথম ওয়েস্টার্ন অ্যালাইজদের প্রথম টার্গেট হবে এই টেরর গ্রুপস। এবং এই কারণেও হবে কাজ ইউএসএ হ্যাড অলওয়েজ হ্যাড দিস এজেন্ডা অফ হ্যাভিং আ ওয়ার এগেনস্ট টেরর, রাইট? তো এই কারণে সে জেল থেকে সেসব রেবেল গ্রুপসদের বা সেসব টেররিস্টদেরকে আস্তে আস্তে রিহাই দেয়। সো এই আনস্টেবল একটা ইরাকে একটা গ্রুপ ক্রিয়েট হয় যার নাম হচ্ছে জাবাত আল নুসরা। এই জাবাত আল নুসরা যদি আমি হিস্ট্রি বলতে চাই, এই জাবাত আল নুসরা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছিল সেই সোভিয়েত ইনভেশন, যখন সোভিয়েত আফগানিস্তানে ইনভেড করে ওই সময়। বা ওই হিস্ট্রিতে আমি না যাব। জামাত আল নুসরা অ্যালাইন হয় আল কায়দার সাথে, এবং এই গ্রুপটা মিলে বিগ ল্যান্ড গ্র্যাব করা শুরু করে ইরাকে ইন টোয়েন্টি 2010 থেকে স্টার্ট করে 2012-এর দিকে। এবং যখন দেখে যে সিরিয়ারও এই অবস্থা, এবং সিরিয়াতেও কিছু তাদেরই গ্রুপের টেররিস্ট কে আসাদ জেল থেকে ছাড়িয়ে দিয়েছে, তাদের সাথে অ্যালাইন করে একটা আরো বড় ল্যান্ড গ্র্যাব করে, এবং তারা হয়ে উঠে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া, অর্থাৎ আইসিস। আইসিসের কিন্তু ওই সময় একটাই গোল ছিল, সেটা হচ্ছে নিজের একটা হ্যালিফেট করা বা নিজের একটা দেশ করা, এবং সেই দিকেই তারা আগাচ্ছিল। তারা ডার্ক ওয়েব দ্বারা মেজরিটি রিক্রুট মেম্বারদেরকে রিক্রুট করেছিল। তাদের নিজের একটা কারেন্সি ছিল, তাদের একটা ক্যাপিটাল ছিল যেটা হচ্ছে সিরিয়ারই একটা শহর, রাকাতে। এবং সবচেয়ে নিন্দনীয় এবং খারাপ একটা জিনিস হয়, সেটা হচ্ছে ওই সময় আইসিসের আন্ডারে বা আইসিসের রিজিমে কিছু সেক্স স্লেভসও থাকে, অর্থাৎ উইমেন যাদেরকে তারা সেক্সুয়ালি হ্যারাস করে, রেপ করে, ভিক্টিমাইজ করে। এবং এমনই একজন ছিল নাদিয়া মুরাদ। এবং ইভেনচুয়ালি নাদিয়া মুরাদ এই আইসিস ক্যাপটিভ থেকে বের হওয়ার পর কিন্তু তার স্টোরি নট অনলি শেয়ার করে, বা তার এই যে তার ব্রেভারি, বা এই যে সেরকম একটা টর্চারের সিচুয়েশন থেকে সে সার্ভাইভ করে এসছে, সেটার জন্য সে একটা নোবেল পিস প্রাইজও অর্জন করে থাকে। যাই হোক, আইসিস কিন্তু একটা সুন্নি গ্রুপ ছিল উইচ ওয়াজ লেড বাই আবু বকর আল বাগদাদি। এবং ওই সময় বিশ্বের সমস্ত দেশ আইসিসকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষিত করেছিল, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে তাদের নিয়ে অনেক অনেক কথা হতো, এবং দেয়ার ইউজ টু বি লোন উলস অ্যাটাকস। আইসিস জার্নালিস্টদের হেড চপ অফ করে দিত লাইভ অন ক্যামেরা। এবং এই আইসিসকে থামানোর জন্যই কিন্তু রাশিয়া ফর্মালি সিরিয়ার যুদ্ধ বা সিরিয়ার ওয়ারে এন্টার করে। কিন্তু এই আইসিসকে থামানোর ফাঁদে তারা কিন্তু আসাদকেও সাপোর্ট করেছে, এবং রেবেলদের উপর এয়ার স্ট্রাইকও করেছে। সেই সাথে এখন আসাদ ছাড়া ইউএস এর আরো বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আইসিস। এবং সেই জন্য তারা রেবেল বাদে তারা সিরিয়ার নর্দার্ন দিকে একটা গ্রুপকে ফান্ড করে থাকে, যেটার নাম হচ্ছে কার্ডস। এই কার্ডিশ গ্রুপ এবং টার্কিরও কিন্তু বহু বছর ধরে ঝামেলা চলতেছে। এবং এই সময় পুরো ওয়ার্ডটা হয়ে ওঠে কমপ্লেক্স। আপনার এখানে শুরুতেই বললাম যেরকম হেজবুল্লাহ আছে, ইরান আছে, সৌদি কাতার ওরা ফান্ড করতেছে, রেবেলদের একটা অ্যালায়েন্স গ্রুপ আছে উইথ ফ্রি সিরিয়ান আর্মি, আসাদের একটা নিজের আর্মি আছে, এখানে রাশিয়া যুক্ত হয়, ইউএস এবং নেটো অ্যালায়েন্স যুক্ত হয়, কার্ডস আছে আপনার, তারপরে আইসিস আছে। সো এই সময় একটা মেস ক্রিয়েট হয়, এন্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে কে কার সাথে অ্যাকচুয়ালি ফাইট করতেছে বা কে কার সাথে অ্যাকচুয়ালি লড়তেছে। এই গুত্থিটাও আমি আজকে আপনাকে সলভ করে দিব, কিন্তু এই গুত্থির সাথে সাথে আমরা দুইটা জিনিস দেখব, এবং আমরা একটু কনস্পিরেসি থিওরিস্টের মতন একটু চিন্তা করব। আমরা এক সাইডে এটা দেখবো যে ওয়েস্টার্ন মিডিয়া বা জেনারেল মেইন স্ট্রিম পপুলার মিডিয়া কি বলে ওয়ারের ব্যাপারে, এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে এটা অ্যাকচুয়ালি এই কান্ট্রিজ বা নেশনরা যারা তাদের এত এত রিসোর্সেস, এত এত ট্রুপস, এত এত মিলিটারি, হাইলি মিলিটারাইজ ওয়েপন্স এ ওয়ারে দিচ্ছে এবং টাকা ইনভেস্ট করতেছে, তাদের অ্যাকচুয়াল মোটিভেশন কি হতে পারে। এখন প্রথমত আমরা যদি একটু ওয়ারের কমপ্লেক্স সিনারিওটা একটু ভাঙা ট্রাই করি, ইউএস এই ওয়ারে রেবেলদেরকে ব্যাক করতেছে, রাশিয়া এই ওয়ারে আসাদকে ব্যাক করতেছে, সৌদি কাতার এরা সবাই এই ওয়ারে রেবেলদেরকে ব্যাক করতেছে, ইরান হেজবুল্লাহ এই ওয়ারে আসাদকে ব্যাক করতেছে।
কার্ডস ফাইট করতেছে আসাদের সাথে, বাট টার্কি আবার ফাইট করতেছে কার্ডসদের সাথে। এবং সবাই মিলে, অর্থাৎ ইউএসএ, রাশিয়া, আসাদ, সৌদি আরাবিয়া, কাতার, আহ, ইরান, হেজবুল্লাহ, টার্কি, সবাই মিলে আইসিস এর এগেনস্ট ফাইট করতেছে। সো এভরি ওয়ান ইজ ফাইটিং লিটারালি টু ওয়ার্স এট দ্য সেম টাইম, বা 2 to 3 ওয়ার্স এট দ্য সেম টাইম। এবং এই টপিক নিয়ে কিন্তু ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2016-এ যেটা হয়, ডোনাল্ড ট্রাম্প কিছু ভেরি ভেরি গুড স্পিচেস দিয়েছিল। টু বি ভেরি অনেস্ট, হিজ স্পিচেস রিগার্ডিং দিস ইস্যু was very very clear. And he said one thing which I truly believe in, that in Syria we do not even know the rebels who we are funding. অর্থাৎ একটা ব্যাটল গ্রাউন্ড ওয়ার স্টেটে যখন আপনি কাউকে ফান্ড করে বলেন যে যাও, আপনি যে আসাদকে ড্রপ করে আসো, বা যাও ওই টেররিস্টের সাথে ফাইট করে আসো, এই দিলাম তোমাকে টাকা, এই দিলাম তোমাকে বন্দুক, এই দিলাম তোমাকে রিসোর্সেস, কিন্তু আপনি চিন্তা করেন এরাবরা মোটামুটি সবাই সেম দেখতে। তো আপনি যাকে ফান্ড করতেছেন, ও কি আদৌ আইসিস এর সদস্য, নাকি ও কার্ড, নাকি ও আসাদের পক্ষে, নাকি ও রেবেলের পক্ষে, এটা আপনি কেমনে যাচাই করবেন একটা ওয়ার জোন? যাই হোক, এই ওয়ার এবং প্রক্সি ওয়ারের মধ্যে তো মেইন স্ট্রিম মিডিয়া অনেক রিপোর্টিং করেই থাকে, বাট মেইন স্ট্রিম মিডিয়া অনেক সময় তাদের গ্রেটার ইন্টারেস্টের ব্যাপারে রিপোর্ট করে না। এবং আজকে আমরা সেই গ্রেটার ইন্টারেস্টের কথাই বলবো। আপনার মনে আছে, আমি ভিডিও শুরুতেই একটা ওয়েদার ফরকাস্ট করেছিলাম, একটা বিবিসির ওয়েদার নিউজ রিপোর্টারের মতন বলতেছিলাম ঠান্ডা আবহাওয়া, ইউরোপের ঠান্ডা অ্যান্ড হোয়াট নট। এন্ড আমি একটা জিনিস বলতেছিলাম যে ইউরোপে যখন প্রচন্ড ঠান্ডা আসে, যখন ইউরোপে প্রচন্ড স্নোফল হয়, এই ঠান্ডা এবং স্নোফলকে থামানোর জন্য আপনার কিন্তু হিটিং অনেক অনেক প্রয়োজন। এবং এই হিটিং এবং এই গরম পানি এবং সবকিছু জেনারেট হয় গ্যাস দ্বারা। এবং গ্যাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স। এবং পৃথিবীতে গ্যাসের সবচেয়ে বড় মার্কেট এবং সবচেয়ে বড় কন্ট্রোল হচ্ছে রাশিয়ার হাতে। রাশিয়াই সবারকে গ্যাস ইম্পোর্ট করে থাকে। এবং রাশিয়ার যে একটা পাইপলাইন আছে, এই পাইপলাইন দ্বারাই ইস্টার্ন ইউরোপের মেজরিটি গ্যাস তারা ইম্পোর্ট করে থাকে। কিন্তু যখনই ইস্টার্ন ইউরোপ ভীষণ বেশি ধরে নেটোর কথা শুনে বা ওয়েস্টার্ন অ্যালাইজদের কথা শুনে এবং রাশিয়ার এগেনস্টে চলে যায়, রাশিয়া অলওয়েজ ওদেরকে একটা থ্রেট দেয় যে তোমরা কিন্তু বেশি যদি নড়াচড়া করো, তাহলে আমি গ্যাস কাট করে দিব, গ্যাস পাইপলাইন বন্ধ করে দিব। এই জন্য অনেক বছর ধরে ইস্টার্ন ইউরোপিয়ান অ্যালাইজরা একটা অল্টারনেটিভ খুঁজতেছে এই রাশিয়া যাতে এই মনোপলিস্টিক মার্কেট বা এই মনোপলিস্টিক রুল থেকে বের হয়ে আসার জন্য। এবং তাদের পাশে এসে দাঁড়ায় কাতার। কাতার ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজদেরকে বলে যে আমার কাছে পানির একদম, আমার যে রিজন আছে ওই রিজনের একদম পানির গভীরে একটা গ্যাস ফিল্ড আছে, যেটা 2/3 কন্ট্রোল আমার কাছে, বাকি 1/3 কন্ট্রোল ইরানের কাছে। যদি আমরা একটা পাইপলাইন করি যেটা সিরিয়ার মধ্য দিয়ে যায় এবং যেটা টার্কিতে ট্রানজিট হয়, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ইউরোপে গ্যাস দিতে পারবো। এবং ওইটার মাধ্যমে আমরা রাশিয়ার রাশিয়া যে এই একটা মনোপলিস্টিক সেটিং করছে ওখান থেকে বের হয়ে আসতে পারবো। এবং কাতারের প্রপোজালে মেজরিটি ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি রাজি হয়েছে। এই কারণেও রাজি হয়েছে কি, কারণ কাতারে কিন্তু একটা ইউএস বেসও আছে। সো দিস ওয়াজ অলসো আ হেভিলি ব্যাকড ইউএস প্রপোজিশন অ্যাজ ওয়েল, এটাও আমরা বলতে পারি। অন্যদিকে ইরান যখন এটা দেখলো, সে বললো আমি কেন পিছায় থাকবো, যেহেতু গ্যাস ইম্পোর্টে এত টাকা আছে, আমিও গ্যাস ইম্পোর্ট করি। তো ইরান চিন্তা করলো যে সেও হচ্ছে গ্যাস ইস্টার্ন ইউরোপে সাপ্লাই দিবে, কিন্তু তার পাইপলাইনটা সিরিয়া দিয়ে যাবে, কিন্তু টার্কি দিয়ে যাবে না। রাশিয়া এর মধ্যে আসাদের সাথে কথা বললো এবং বলল, এটা বললো তাকে, এবং এটা তাকে বোঝানো ট্রাই করলো যে ইরান আমাদের অ্যালাই, এবং কাতার এবং ইরানের মধ্যে যখনই প্রশ্ন হবে, অলওয়েজ তুমি ইরানকে সাপোর্ট করবে। এখন আই বিলিভ এই কনফ্লিক্টটা অনেকটুকু ক্লিয়ার এবং কান্ট্রিজদের গ্রেটার ইন্টারেস্ট অনেকটুকু ক্লিয়ার। আই এম শিওর আপনি এই জিনিসটার ব্যাপারে অন্য বিগত ভিডিওতে শুনেছেন, বাট আই ফেল্ট যে যখন আমি সিরিয়ান ক্রাইসিস এক্সপ্লেইন করব, এই জিনিসটাকে ফোকাস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়াল ওয়ারটা কিসের হচ্ছে, সেটা যেটা ওয়েস্টার্ন মিডিয়া আমাদেরকে বলতে চাচ্ছে, নাকি সেটা যেটা অ্যাকচুয়ালি তাদের নিজের দেশের ইন্টারেস্ট পূরণ করে। এখন এখানে এটাও সেন্স মেক করে যে সিরিয়াতে যেসব ওয়েপন্স ইউজ করা হচ্ছে, অর্থাৎ ব্যারেল বম, ক্লাস্টার বম, হাই লেভেল অফ কেমিক্যাল ওয়েপন্স, এয়ার স্ট্রাইকস, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ ওয়েপন। এবং এইগুলোকে ইউজ করার সাথে সাথে অনেক রিসোর্সেস চলে যায়, হিউম্যান রিসোর্স যায় যখন আপনি ট্রুপ সেন্ড করে। এবং এত টাকার রিস্ক একটা কান্ট্রি তখনই নেয় যখন তাদের কোনো না কোনো গ্রেটার ইন্টারেস্ট থাকে। এখানে আমরা দেখতে পারতেছি
যে যখন গ্যাস পাইপলাইন টার্কির মধ্যে দিয়ে যায় এবং টার্কি যখন ওই ট্রানজিটের টাকা পায়, টার্কিরও মোটামুটি একটা ইন্টারেস্ট তো থাকেই, তাই না? কাতার যখন গ্যাস ইম্পোর্ট করে, কাতারেরও একটা ইন্টারেস্ট থাকে। ইরান অন্যদিকে চাচ্ছে নিজেও গ্যাস ইম্পোর্ট করতে, তো সেই সাথে ইরানেরও একটা ইন্টারেস্ট আছে। এবং যেহেতু রাশিয়া চায় যে এই গ্যাসটাকে নিজের একটা মনোপলিস্টিক মার্কেট ক্রিয়েট করুক, রাশিয়ারও একটা ইন্টারেস্ট আছে। এবং যেহেতু দুইটা প্রপোজ প্ল্যান, ইরানেরটাও কাতারেরটাও, দুটাও সিরিয়ার মধ্যে দিয়ে যায়, সিরিয়ার ল্যান্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই ল্যান্ডের কন্ট্রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অবভিয়াসলি যেখানে রাশিয়া আছে সেখানে ইউএসএ থাকবে না, এটা তো হতেই পারে না। নাও এভরিথিং মেক্স সেন্স অ্যান্ড দিস এন্টায়ার ক্রাইসিস মেক্স সেন্স। কিন্তু যখন এরকম একটা পলিটিক্যাল সিনারিও হয় না, তখনই কিন্তু কমন মানুষ অনেক সাফার করে, এবং সেটাই আমরা দেখতে পারি 2016-এ ইউরোপের একটা রেফিউজি ক্রাইসিস হয়। এবং মেজরিটি অফ দ্য রেফিউজিস কিন্তু, ওই যে আমরা একটা মুভি দেখছি শাহরুখ খানের ডাঙ্কি, ওই ডাঙ্কি রুট ফলো করে, অর্থাৎ টেকিং দ্য ইলিগাল রুট, তারা লার্জ অ্যামাউন্ট অফ সিরিয়ান রেফিউজিস টু এসকেপ আইসিস, টু এসকেপ এয়ার স্ট্রাইকস, ক্লাস্টার বম্বস এবং হরেবল সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য তারা ইউরোপে আশ্রয় নিতে চায়। এবং তখনই 2016 একটা মেজর ইউরোপে একটা মেজর রেফিউজি ক্রাইসিস হয়। কিন্তু আইসিস যেহেতু ইট ওয়াজ অ্যাটাক ফ্রম অল সাইডস, ফ্রম দ্য রাশিয়ান সাইড, ফ্রম দি আসাদ সাইড, ফ্রম ইরান, ফ্রম সৌদি, কাতার, দ্য রেবেলস, ইউএস, since it was attacked from all sides, ISIS eventually fall down করে। and এই মোমেন্টে আপনি ভাববেন যে ওয়ার আইদার আসাদের সাইড জিতবে বা রেবেলের সাইড জিতবে, which was backed up by Qatar and USA। কিন্তু এর মধ্যে চলে আসে প্যান্ডামিক, এর মধ্যে চলে আসে কোভিড, এবং আস্তে আস্তে জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে থাকে। কিন্তু ওই যে গ্যাস ক্রাইসিস, এই গ্যাস ক্রাইসিসই অ্যাকচুয়ালি একটা মূল রিজন হয়ে দাঁড়ায়, যে কারণে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এবং কি রিজন, এটা হয়তো বা আমরা সামনের কোনো একটা ভিডিও এক্সপ্লেনেশনে জানতে পারবো, যে এই গ্যাস কিভাবে একটা মেজর রোল প্লে করেছে রাশিয়া ইউক্রেন ওয়ারে। এবং এই মুহূর্তে আসাদ কিন্তু অনেকটা স্ট্রং ফ্রন্টে ছিল। আসাদ হ্যাড মেজরিটি ল্যান্ড কন্ট্রোল উইদিন সিরিয়া, অ্যান্ড আসাদ ওয়াজ রুলিং মেজরিটি অফ দ্য পোর্শনস ইন সিরিয়া। কিন্তু আসাদের একটা মেজর অ্যালাই যেটা ছিল রাশিয়া, সে চলে যায় নিজের ওয়ারে ইউক্রেনের সাথে। অন্যদিকে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার স্টার্ট হয়ে যায়, ওখানে হেজবুল্লাহ চলে যায় আরেকটা ওয়ারে ইসরায়েল প্যালেস্টাইনে। ইভেন দো আসাদ ওয়াজ লেফট অ্যালোন উইদাউট এনি অ্যালাইস, তবুও আসাদ কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ডে ছিল। এই সময়ে যখন আসাদের মেজরিটি অফ দ্য ল্যান্ড ছিল সিরিয়াতে, দেন আসাদ শুড হ্যাভ জাস্ট সিট টাইট এন্ড রিল্যাক্স, কাজ ও তো এটাই চাচ্ছিল, পাওয়ার চাচ্ছিল, কন্ট্রোল চাচ্ছিল, এবং ওর এটা ছিল। এবং ওর ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও থাকা উচিত ছিল যে আমার দুইটা স্ট্রং এরাই, অর্থাৎ হেজবুল্লাহ ব্যাকড আপ ইরান, ওরা প্যালেস্টাইন এবং ইসরায়েলের ওয়ারে আছে, এবং রাশিয়া, ওরা আছে ইউক্রেন রাশিয়া ওয়ারে। এই সময় আমার কোনো র্যাশ মুভ করাটা উচিত হবে না। কিন্তু আসাদ করে এটা ঠিক উল্টাটাই। নভেম্বর 2024-এ আসাদ কোনো কথা ছাড়াই রেবেলদের উপর অ্যাটাক করে, এবং রেবেলরা হচ্ছে এটার ওয়েট করতেছিল, তারা হচ্ছে একটা পাল্টা আক্রমণ করে। কিন্তু তারা একটা জিনিস রিয়েলাইজ করে যে আসাদের আর্মি আগের মতন স্ট্রং না, এবং তারা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই আসাদের মেজর শহর দখল করে নেয়। যখন তারা এটা রিয়েলাইজ করে, তারা আরো রিটালিয়েট করতে শুরু করে, এবং আস্তে আস্তে আসাদের মেজর টাউনসগুলি তারা দখল করে নেয়, এবং আসাদের কন্ট্রোল একের পর এক সিরিয়া থেকে উঠে যায়। রাশিয়া একটু লেট রিয়েলাইজ করে যে আসাদের হাত থেকে পাওয়ার একদম ছুটে যাচ্ছে, এবং তারা এদিক ওদিক দুই তিনটে এয়ার স্ট্রাইক করে ঠিকই, বাট কোনো লাভ হয় না। এবং লাস্ট অফ অল পুরো রেবেল হচ্ছে আসাদকে সিরিয়া থেকে ভাগাই দিয়ে টেক ওভার করে সিরিয়া, এন্ড ইট বিকাম আ ডিক্টেটর ফ্রি সিরিয়া ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1970। এবং বাশার আল আসাদ ছুটে যায় তার অ্যালাই রাশিয়ার কাছে, এবং বর্তমানে সে রাশিয়াতে অবস্থিত আছে, এরকম নিউজ রিপোর্টে বলা হয়েছে। তবে এখানেও একটা বড় টুইস্ট আছে। এখন থেকে যে একটা টুইস্ট শুরু হবে, এরা কেউ এক্সপেক্টই করেনি। বিকজ মেজরিটি অফ দ্য পিপল এবং মেজরিটি অফ দ্য মানুষ এটাই ভাবতেছে যে আসাদের এগেনস্টে যে সেই 2011-এ যে একটা রেবেলিয়ন হয়, এবং তখন যে একটা ফ্রি সিরিয়ান আর্মি মিলে একটা কোয়ালিশন করে রেবেল গ্রুপের সাথে, দ্য ন্যাশনাল সিরিয়ান কোয়ালিশন, যেটা হচ্ছে তাদের একটা গভর্নমেন্ট ইন এক্সাইল থাকে, ওই রেবেল গ্রুপটাই মনে হয় আসাদকে তুলে আনছে, এবং ওই রেবেল গ্রুপটাই মনে হয় এখন পাওয়ারে আছে। রাইট? রং। দ্যাট রেবেল গ্রুপ ওয়াজ আ কমপ্লিট অ্যান্ড আটার ফেলিয়ার। এর মধ্যে জাবাত আল নুসরার কথা তো আপনি জানেনই,
যে আইসিসের একটা, যারা হচ্ছে আইসিসের একটা অরিজিনেটর, সেই জাবাত আল নুসরা ইরাকে ছিল, ওখান থেকে আইসিস হয়, আল কায়দার একটা ব্রাঞ্চ হয় ইন সিরিয়ান ইরাক এবং এই রিজনে, যারা ইউনেস্কোরও কিছু হেরিটেজ সাইট ডিস্ট্রয় করে। ওই গ্রুপের 2016 সালে কিছু মেম্বার ব্রাঞ্চ আউট করে, এবং ব্রাঞ্চ আউট করে তারা নিজেদের একটা গ্রুপ ক্রিয়েট করে যেটার নাম হচ্ছে জাবাত ফাতে আল শাম। এই গ্রুপ মার্চ করে অন্য কিছু রেবেল গ্রুপের সাথে, এবং তারা ফর্ম করে হায়াত তাহরির আল শামস, অর্থাৎ HTS। এটা ইজ লেড বাই আবু মোহাম্মদ আল জুলানি। এবং আপনি এটা শুনে আশ্চর্য হবেন যে এই গ্রুপটাই যে হচ্ছে আসাদকে ফল করার পিছে একটা মেজর রেবেলিয়ন ক্রিয়েট করছে, এবং এই গ্রুপটাই যে বর্তমানে সিরিয়ার পাওয়ারের মাঝখানে আছে এবং কেন্দ্রবিন্দুতে আছে, যারা সিরিয়ার ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করছে। এই গ্রুপটার কিন্তু আল কায়দার সাথে একটা মেজর অ্যালিজেন্স ছিল এবং অ্যালায়েন্স ছিল। যদিও আহ, তাদের বর্তমান লিডার আল জুলানি বলে যে তার একটা চেঞ্জ আইডিওলজি, একটা নতুন আইডিওলজি নিয়ে আসছে, মেজরিটি অফ দ্য ওয়েস্টার্ন নেশনস অর্থাৎ USA, UK এবং এনি আদার ওয়েস্টার্ন ব্যাক অ্যালাইড হ্যাভ ডিক্লেয়ার্ড দিস গ্রুপ অ্যাজ আ টেররিস্ট অর্গানাইজেশন। ইনফ্যাক্ট এই আবু মোহাম্মদ আল জুলানির উপরে $1 কোটি একটা বাউন্টি, অর্থাৎ যে মোহাম্মদ আবু মোহাম্মদ আল জুলানিকে ধরে আনতে পারবে বা US এর কাছে হ্যান্ড ওভার করতে পারবে, সে $1 কোটি একটা প্রাইজ মানি পাবে। এটাও আছে। সো কোয়েশ্চেনটা হচ্ছে এখন, যেহেতু HTS has taken over সিরিয়া, এন্ড এর আগে যখন এই লিবিয়া থেকে ডিক্টেটর পড়ছে, ইরাক থেকে ডিক্টেটর পড়ছে, তখন যেরকম একটা টেরর হটস্পট ক্রিয়েট হয়েছে, তখন যেরকম একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়েছে, সিরিয়াতেও কি তাই হবে? এটা আমরা আস্তে আস্তে সামনে দেখবো এবং জানবো। কিন্তু মেজরিটি অফ দ্য এক্সপ্লেনার ভিডিওস যখন আমি দেখতেছিলাম রিসার্চের জন্য এটা বানানোর আগে, আমি রিয়েলাইজ করছি যে তারা জাস্ট হিস্ট্রি বলবে এবং ফ্যাক্টস বলবে যেটা অলরেডি মিডিয়াতে আছে, যেটা অলরেডি আমরা নিউজ পেপার বা ইভেন AI দ্বারাও জানতে পারবো। কিন্তু কেউ কোনোদিন একটা রাইট সলিউশন বলে না, বা এটা বলে না যে ওকে, দিস ইজ দ্য কারেন্ট সিনারিও ইন দিস কান্ট্রি, হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। আমার কাছে কিছু ওয়ে ফরওয়ার্ড আছে উইচ আই বিলিভ ক্যান বি আ গুড সলিউশন টু দিস। ফার্স্টলি, সলিউশনের প্রথম জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে স্যাংশনস যেটা সিরিয়ার উপর দেওয়া হচ্ছে, যেটা আপনার USA দিছে, EU দিছে, এবং মেজরিটি ইন্টারন্যাশনাল স্যাংশন যেটা সিরিয়ার ইকোনমিকে ক্রিপল করে দিছে, ওই স্যাংশনস গুলি এই মুহূর্তে তুলে নেওয়াটা বেস্ট হবে। কিন্তু ওরা তুলে তখনই নিতে পারবে যখন ওদের কারেন্ট সিরিয়ান গভর্নমেন্টের উপর পুরাপুরি ভরসা থাকবে। বাট পুরাপুরি ভরসা কেন থাকবে? তারা তো এই গ্রুপকে একটা এক্সট্রিমিস্ট গ্রুপের আন্ডারেই বা কোটাই এতদিন ধরে ফেলে আসছে, এবং এই পর্যন্ত কেউ ওপেনলি ডিক্লেয়ার করে নাই যে তাদের এই কারেন্ট সিরিয়ান রিজিমের প্রতি পুরোপুরি ভরসা আছে, রাইট? সেই কারণে কি হতে পারে? সে কারণে এটা হতে পারে যে ইউ নিড এন ইলেক্টেড গভর্নমেন্ট। বাট আপনি কোন দেশে ইলেক্টেড গভর্নমেন্ট আনবেন যেই দেশে কোনো বিল্ডিংই নাই, প্রতিটা বিল্ডিং এয়ার স্ট্রাইক যুদ্ধের কারণে একদম ধসে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, যেই দেশে কোনো নর্মাল মানুষই থাকে না, সবাই রেফিউজি হিসাবে দেশ ত্যাগ করে চলে গেছে? তো তার মানে আপনার আগে একটা রিবিল্ডিং প্রসেস স্টার্ট করতে হবে, যে ওয়ারের পরে যেরকম একটা রিবিল্ডিং প্রসেস আছে ওটা করতে হবে। এবং এই জন্য ইউ নিড এ UN মিশন। UN, majority of the country they had their own mission, post-war rebuilding missions. সাউথ সুদানে ছিল, যখন সাউথ সুদান তাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স আনে, তখন সাউথ সুদানে দে হ্যাড আ UN মিশন টু সাউথ সুদান, যেটার আন্ডারে তারা একটা ফার্স্ট ইলেকশন ক্রিয়েট করতে সাহায্য করে। সো সেরকম একটা UN মিশন লাগবে, যে UN মিশনের আন্ডারে মেজরিটি UN ব্যাকড বা UN বেসড অর্গানাইজেশন, এটা UN হিউম্যান রাইটস কাউন্সিল হতে পারে, UN রেফিউজিজ হতে পারে, UN এর যে ব্যাংকিং সেক্টর আছে ওয়ার্ল্ড ব্যাংক, তারা হতে পারে। তারা একটা রিবিল্ডিং প্রসেস স্টার্ট করবে, এবং তাদেরকে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হবে, এবং ইন্টারিম গভর্নমেন্টকেও UN এর মিশনটাকে অ্যালাউ করতে হবে। দ্যাটস ফার্স্ট। After UN helps in the peace building process or rebuilding process of Syria, there has to be a secular constitution, একটা কনস্টিটিউশন যে সবার রাইটকে আপহোল্ড করে, এবং একটা কনস্টিটিউশন যেটা বাংলাদেশের কারেন্ট কনস্টিটিউশনাল রিফর্মেও আপনি একটা ক্লজ দেখবেন যে একটা মানুষ 2 বছরের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না। দ্যাটস আ ভেরি ভ্যালিড এন্ড ইম্পর্টেন্ট ক্লজ, এবং এই ক্লজটাও থাকতে হবে।
যেটা নেক্সট কোনো ডিক্টেটরের জন্ম না হয় সিরিয়াতে। Third, and most independently, you need a free, independent election commission, and most importantly, you need to establish democracy. এবং ডেমোক্রেসি আপনি তখনই স্ট্যাবলিশ করতে পারবেন যখন ডেমোক্রেসির তিনটা আর্ম, অর্থাৎ জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, এই দুইটার কমপ্লিট সেপারেশন হবে। ইউ নিড টু হ্যাভ আ ফ্রি পার্লামেন্ট ওয়ার দ্যার ইজ আ স্ট্রং অপোজিশন, ইউ নিড টু হ্যাভ আ ইন্ডিপেন্ডেন্ট সুপ্রিম কোর্ট অ্যান্ড জুডিশিয়ারি সিস্টেম, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ আ ওয়ার্কিং গভর্নিং এক্সিকিউটিভ বডি who's acting as a government and who's free of corruption. And এই সবকিছু বলা ইজি, করা ডিফিকাল্ট। But I believe if we create the right conditions, if we are able to rebuild the security forces in the best way possible, রাবেলস যদি ক্লিয়ার হয়, ওয়ার্ল্ড ব্যাংক যদি প্রপার ফান্ডিং করে, ইউনাইটেড নেশন যদি একটা প্রপার মিশন ক্রিয়েট করে টু বিল্ড সিরিয়া, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নট সিরিয়ান গভর্নমেন্ট, সিরিয়ান পিপল হু আর রাইট নাও ইন এক্সাইল, তারা যদি নিজের দেশে ফিরে যেয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে দেয়, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, যখন তারা নিজেরাই চায় যে ইউএন আমাদের দেশে আসুক, ইউএন নিজের আমাদের দেশে একটা মিশন ক্রিয়েট করুক, তখনই এই পুরা পিস প্রসেসটা সাকসেসফুল হবে। না হলে আপনার সেই ইরাকের সাথে যেটা হয়েছে, সেই লিবিয়ার সাথে, সেই আফগানিস্তানের সাথে যেটা হয়েছে, ওটাই হবে at the end of the day. And I hope we see a very prosperous Syria and a dictator-free Syria in the coming days.